কুমিল্লায় বিদেশ থেকে প্রতারিত হয়ে ফিরে আসা যুবককে ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা। ফেসবুকে ছবি প্রকাশ করে উঠাও দালাল চক্র। স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ছাত্রলীগের আগামী নেতৃত্ব নির্বাচনের নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের 28তম সম্মেলনের উদ্বোধন। ভারী বর্ষণে ডুবে গেছে ফেনী শহরের বেশিরভাগ এলাকা। বাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও মাছের ঘের পানির নিচে। চট্টগ্রাম সহ দেশের কয়েকটি স্থানে নিম্নাঞ্চল প্লাবিত। আজও গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস মাইক্রোবাস সংঘর্ষে ভাই বোন সহ নিহত 7। সড়ক দুর্ঘটনার জন্য দক্ষ গাড়ি চালকের অভাবই দায়ী বলছেন বিশেষজ্ঞরা। এবং ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করলেন সিইসি। 3 ধাপে দেশের 514টি উপজেলায় 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নিবন্ধন। সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি কামরুজ্জামান মামুন। সিলেটে চোর সাজিয়ে শিশু রাজনকে হত্যার রেশ কাটতে না কাটতেই কুমিল্লার মুরাদনগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাত সাজিয়ে হত্যা করা হলো এক যুবককে। প্রতারিত হয়ে বিদেশ থেকে ফিরে আসা যুবককে হত্যার এই ছবি মোবাইলে ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দালাল চক্র। এই ঘটনায় মামলা হলেও অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তদন্তের জন্য মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মাইকে ডাকাত ঘোষণাকারী মসজিদের ইমাম আবুল হাসানকে আটক করা হয়েছে। কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 14 জুলাই ভোরে কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতুল গ্রামের মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেওয়ার পর শামসুল হক মুনির নামে এক যুবককে হাত পা বেঁধে এভাবেই নির্মমভাবে পেটানো হয়। পরে কৌশলে পুলিশে খবর দেয় নির্যাতনকারীরা। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মনিরের। তবে পরিবারের অভিযোগ, গত জানুয়ারিতে স্থানীয় এক ট্রাভেল ব্যবসায়ীর মাধ্যমে 2 বছরের চুক্তিতে দুবাই গিয়েছিল মনির। কিন্তু প্রতারিত হয়ে কয়েক মাসের মাথায় দেশে ফেরত আসায় ট্রাভেল ব্যবসায়ী মোহাম্মদ আলীর কাছে টাকা ফেরত চায় মনির। টাকা না দিতেই ডাকাত সাজিয়ে হত্যা করা হয় তাকে। এখন 10,000 টাকা বেতন দেয় আর পাসপোর্ট নিয়ে গেছে 6 মাসের মধ্যে আমার ছেলে এসে পড়তেছে। তখন এটা কি কয়, আমি কি করবো, আমি তো মামা জানি তার কোন ভাইকে দিতে হবে না, 1 পয়সা কম দিন 3.5 লাখ টাকা আমার দিতে হবে। বিদেশের ব্যাপারে টাকা দিছিল, কিছু দিছে কিছু রয়েছে বাকি দিবে কইয়া বাড়ির থেকে ঢাকাইয়া নিছে নিয়া কুদ্দুসার মরণ। এরপরে আমার ছেলেটা হত্যা করছে। একটু আগে দিয়া মাইক দিয়ে কইছে হুজুরে আমরা ডাকাত ধরছি, ঠিক আছে, হয় কোনো ডাকাত না। সেখানে কোনো ডাকাতের ঘটনা হয়নি, কিন্তু পরিকল্পিতভাবে তারা তাকে মৃত্যু মারছে, এটা একদম প্রমাণিত। এদিকে নির্মমভাবে নির্যাতনের ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পরও অভিযুক্ত কোনো আসামি গ্রেফতার না হয় ন্যায় বিচার নিয়ে শঙ্কিত মনিরের পরিবার। তো বিচার চাই আর কি, আমার মেয়েটারা যে এতিম করছে কিছুই বলার নাই, আমার হেরার ফাঁসি চাই। একবারে কোলের একটা বাচ্চা রেখে তার পরিবার পরিজন রেখে এটা ইয়ে করা হয়েছে। আমরা এলাকাবাসী হিসেবে এটার এই নির্মম হত্যাকাণ্ডের আমরা সঠিক বিচার চাচ্ছি। অবশ্য ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলেন জেলার পুলিশ সুপার। ঘটনার আকস্মিকতায় কিন্তু তখন যেটা মনে হয়েছিল যে এটি ডাকাতি করতে এসেই তাকে পিটিয়ে মারা হয়েছে, পুলিশ সেভাবে ব্যবস্থা নিয়েছে। এবং পরবর্তীতে যখন আবার বাদীর ভিকটিমের লোকজন, তার পিতা এবং অন্যান্য আত্মীয়স্বজন গিয়ে যখন থানাকে অবহিত করেছে, পুলিশ কিন্তু তৎক্ষণাৎ মামলা রেকর্ড করেছে। তদন্ত চলছে, হয়তো পরবর্তীতে আমরা আরো পরিষ্কার হবে। হত্যার ঘটনায় স্থানীয় কুদ্দুস মাতাব্বর ও ট্রাভেল ব্যবসায়ী মোহাম্মদ আলী সহ 7 জনের নাম উল্লেখ এবং আরো 10 জনকে অজ্ঞাত আসামি করে মুরাদনগর থানায় একটি মামলা করেন নিহতের বাবা। এ ঘটনায় মসজিদের মাইকে ডাকাত ঘোষণাকারী ইমাম আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। সিলেটের রাজন হত্যা মামলার অন্যতম আসামি আয়াজ আলীকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে আয়াজ আলীকে আদালতে তুলে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানির পর আদালত তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার গভীর রাতে শহরতলির শেখপাড়া থেকে আয়াজকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ নিয়ে রাজন হত্যার ঘটনায় 13 জনকে গ্রেফতার করা হলো। বিজ্ঞ MM1 জনাব সাদুল করিম আদালতে উপস্থাপন করা হয়। তদন্তকারী কর্মকর্তা তাকে 7 দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
স্বচ্ছ ব্যালট বাক্সের ভোটের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীদের শিক্ষা অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের অশিক্ষিত নেতৃত্ব দেশকে সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া কিছুই দিতে পারেনি। বিশ্বের অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ অনাড়ম্বর আয়োজনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধন হয় সংগঠনের 28তম জাতীয় সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রতিটি অর্জনেই মিশে আছে ছাত্রলীগের নাম। এ কারণে সংগঠনের সুনাম আর ভাবমূর্তি যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেদিকে সজাগ থাকতে হবে এর প্রত্যেক নেতাকর্মীকে। স্বচ্ছ ব্যালট বাক্সে নির্বাচন, এটা বোধহয় কেউ ভুলে গেলে চলবে না যে স্বচ্ছ ব্যালট বাক্সে নির্বাচন শুরু ছাত্রলীগের কনফারেন্সের মধ্য দিয়ে আমরা শুরু করেছিলাম। ছাত্রলীগের নেতৃত্ব সম্পূর্ণ ভোটে নির্বাচিত হবে, এখানে কেউ ঠিক করে দেবে না। ছাত্রলীগের যারা কাউন্সিলর তারা যাকে চাইবে ভোট দিয়ে তারা নির্বাচিত করবে। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে লেখাপড়ায় নিয়মিত এবং মেধাবীদের গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া নেতৃত্ব কখনোই দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। অশিক্ষিত নেতৃত্ব দেশকে কি দিতে পারে? 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে যা ঘটেছে, বোমা, জঙ্গিবাদ, সন্ত্রাস ছাড়া আর দুর্নীতি, স্বজনপ্রীতি এছাড়া আর তো কিছু দেশকে দিতে পারে নাই। আমার প্রশ্ন, আমরা যদি পারি উন্নত দেশ গড়ে তোলার পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে, অন্যরা পারেনি কেন? পারেনি একটাই কারণে, সেখানে শিক্ষার অভাব, দূরদৃষ্টির অভাব, কোনো ভিশন নেই, কোনো স্বপ্ন নেই। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগের নেতাকর্মীদের কাজ করার তাগিদ দেন সংগঠনের সাবেক কর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আজকের ছাত্রলীগের কর্মীরা আগামী দিনে হবে দেশের চালিকা শক্তি। এটা প্রত্যেকটা নেতা কর্মী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ করার কর্মসূচি। সারা দেশে 2টি স্তরে 3 ধাপে এই কার্যক্রম চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত। সকালে নরসিংদীতে এবারের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। এ সময় মাঠ কর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের নাগরিক হতে চলেছি, এটা তো অনেক গৌরবের একটা কথা। আর বাংলাদেশের নাগরিক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে এই আনন্দ। 9,62,26,000 ভোটারের সঙ্গে 72 লাখ নতুন ভোটারের অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে এবারের হালনাগাদ কার্যক্রম। খুবই ভালো লাগছে, কারণ ভবিষ্যতে জাতীয় নির্বাচন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারবে। সুযোগ সুবিধা থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমি সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবো এবং পাসপোর্ট বা ভিসার জন্য আমার কোনো প্রবলেম ফেস করতে হবে না। এই প্রথম তালিকায় যুক্ত হচ্ছে 18 বছরের কম বয়সী নাগরিক, যাদের জন্ম 2000 সালের 1 জানুয়ারি বা তার আগে। এবার হালনাগাদে তাদের তথ্য সংগ্রহ করা হবে। প্রথমে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেওয়া হলেও 18 বছর পূর্ণ হলেই তাদের পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে ভোটার তালিকায়। এছাড়া 18 বছর পূর্ণ হয়েছে এমন নাগরিক যারা আগে ভোটার হয়নি, তারাও পারবে নিজেদের নাম তালিকাভুক্ত করতে। পাশাপাশি বাদ দেওয়া হবে মৃত ব্যক্তির নাম। এ পর্যায়ে আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি এবং যে সকল নাগরিকের বয়স 15 থেকে 17 বছরের মধ্যে এবং যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, ইতিপূর্বে যারা বাদ পড়েছে, তাদের তথ্য সংগ্রহ করছি। যথেষ্ট সচেতনতার সাথে কাজ করে থাকি যাতে করে কোনো রকমের ভুল ত্রুটি না হয়। এর আগে নরসিংদীতে এবারের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। জনপ্রতিনিধি, তাদের সাহায্য সহযোগিতা আমাদের অত্যন্ত প্রয়োজন। সেই জন্য বিভিন্ন স্তরে এই ধরনের সহযোগিতা আমরা চাই এবং আমরা আশা করি আমরা সর্বস্তরের জনগণের কাছ থেকে সেই সহযোগিতা পাব। আমরা তথ্যের সঠিকতা যাচাই করি, সেরূপ আপনারা যখন তথ্য দিবেন তখন অত্যন্ত সতর্কতার সাথে তথ্য দিবেন। গত বছরের হালনাগাদ কার্যক্রমে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের শিগগিরই জাতীয় পরিচয়পত্র দেয়া হবে বলেও জানান সিইসি। রাশেদ লিমন, সময় সংবাদ, নরসিংদী। গত দুদিনের ভারী বর্ষণে ফেনী শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর, বাসাবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান। আকস্মিক সৃষ্টি হওয়া এই দুর্যোগে বিপাকে পড়েছে সর্বস্তরের মানুষ। ফেনী থেকে আতিয়ার সজলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
টানা বৃষ্টিতে পুরো ফেনী শহর এখন ডুবে আছে পানির নিচে। সপ্তাহের প্রথম কার্য দিবসের সকালে এমন পরিস্থিতিতে ভয়াবহ বিপাকে পড়তে হয় শহরবাসীকে। অফিসগামী মানুষের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদেরও। আজকে যে পরে প্রথম ক্লাস, তাই গাড়ি পাচ্ছি না, গাড়ি পেলেও অনেক 3 গুণ ভাড়া বেশি। আমার দোকানে 8 সমান পানি, আমার ব্যবসা বাণিজ্য সব শেষ। আমার এই বয়সে ফেনী শহরে এই এলাকাতে ডাক্তার ভাড়া আর এত পানি দেখি নাই। রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না। মহিফাল ফেনী থেকে মহিফাল 50 টাকা ভাড়া চাইতেছে, তাও রিক্সা ড্রাইভার যাইতে অনীহা প্রকাশ করতেছে। পৌরবাসীর অভিযোগ, শহরের পানি নিষ্কাশনের প্রধান 4টি খাল পাগুলির ছড়া, দমদমা, মাধোয়াই ও ভোলভোলার অধিকাংশ অংশ দখল হয়ে যাওয়ায় শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের যে খাল আছে ওই খালের উপরে ঘর নির্মাণ করার কারণে আজকে আমাদের লক্ষ লক্ষ টাকার মাছ এবং ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ তলায় গেছে। শহরের বড় বড় যে পানি নিষ্কাশনের যে খালগুলা, এগুলা বেদখল হয়ে গেছে। যদিও পানি নেমে যাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ফুলগাজী বাজার বর্তমানে 3 থেকে 4 ফিট পানির নিচে নিমজ্জিত আছে। তো বর্তমানে পানির লেভেলটা কমছে, এখন ডেঞ্জার লেভেলের উপরে 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিটা কমে যাওয়া মাত্র আমরা দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা নেব। এদিকে শনিবার ভোরে ফুলগাজী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 2টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। এতে সাহাপাড়া, বৈরাগপুর, পশ্চিম ও উত্তর ঘুনিয়ামোড়া ও পশুরাম উপজেলার টেকেশ্বর সহ 6টি গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দী হয়ে পড়েছেন উত্তর ও দক্ষিণ দৌলতপুরের অন্তত 2 শতাধিক পরিবার। সময় সংবাদ, ফেনী। দর্শক, এই মুহূর্তে ফেনীর ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকায় আছেন সহকর্মী আতিয়ার সজল। জলাবদ্ধতার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। মামুন, আপনাকে জানিয়ে রাখি যে গত 2 দিন ধরে যে অনবরত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির প্রভাবে ফেনীর যে ফুলগাজী উপজেলা যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, পানি উন্নয়ন বোর্ডের 7 কিলো নদী, আমাদের ফেনী মহিলা নদীতে নদীর উভয় পাশে 7 কিলোমিটার সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় 2টি উত্তর দৌলতপুর এবং দক্ষিণ দৌলতপুরে ভারী বৃষ্টির কারণে এবং গতকাল যে ছিল ওভার যে মহিলা নদীতে যে বিপদ সীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে বা 120 সেন্টিমিটার উপর দিয়েও পানি প্রবাহিত হয়েছে এবং যার ফলে মাটিও ভারী বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় উত্তর দৌলতপুর এবং দক্ষিণ দৌলতপুর এই 2টি স্থানে প্রায় 30 থেকে 35 ফুট দৈর্ঘ্যের 2টি ভাঙনের সৃষ্টি হয়েছে। সে বাঁধ ভেঙে যে এখানে যে পানি প্রবাহিত হয়ে এখানকার যে প্রায় 5 থেকে 6টি গ্রাম প্লাবিত হয়েছে এবং 5 থেকে 6টি গ্রামের প্রায় 2 শতাধিক পরিবারের 10,000-এর মতো লোক খুব বিপর্যস্ত অবস্থায় পড়েছে এবং তারা জনজীবনে খুব একটা বিপর্যস্ত অবস্থা নেমে এসেছে। তারা পানিতে ঢুকে পড়েছে সমস্ত ঘর, অনেকের যে মাছ ছিল পুকুরের মাছ এবং চাষের মাছ চলে গিয়েছে, তাদের যে কৃষি ফসলের জমি ছিল সে ফসলের জমি নষ্ট হয়েছে। পাশাপাশি অনেকের দেখি ঘরে এখনো হাঁটু অথবা কোমর পানি পর্যন্ত রয়েছে এবং কারো কারো ঘরে রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই এবং খাওয়ার পানির যে জলীয় যে পানি ছিল, খাওয়ার পানির অভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত আমি স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি যে তারা তাদের কোনো সহযোগিতা এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা তারা করেনি বা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তবে আমরা কথা বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফেনীর, উনি যেটা আমাদের জানিয়েছেন যে এই যে 7 কিলোমিটার বাঁধ, এই যে 7 কিলোমিটার নদীর উপর পাশে যে বাঁধ রয়েছে সেখানে বর্ষা শুরুর আগে 18টি স্থানকে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল এবং কিছুটা মেরামত করেছিল, কিন্তু ওই 18টি স্থানে কোনো সমস্যা না হলেও নতুন করে 2টি স্থানে আজকে যে সমস্যা হয়েছে যে বাঁধ ভেঙে গিয়েছে, বাঁধ ভেঙে গিয়ে এই আজকে প্লাবিত হয়েছে এই পুরো 66টি গ্রাম উত্তর দৌলতপুর এবং দক্ষিণ দৌলতপুর যে বাঁধটি ভেঙে গিয়েছে এর প্রভাব পড়েছে স্থানীয় ফুলগাজী বাজারেও। ফুলগাজী বাজারের 5 শতাধিক দোকানে পানি ঢুকে গিয়েছে, ব্যবসা বাণিজ্য অনেকটা বন্ধের পথে। এখন পর্যন্ত কোনো স্থানীয় প্রশাসনও কোনো সহযোগিতার হাত নিয়ে স্থানীয়দের পাশে দাঁড়ায়নি এবং যারা এখানে পানি বন্দী হয়ে পড়েছেন তারা অনেকটা একটা মানসিক বা অনেকটা অমানবিক জীবনযাপন করতে শুরু করেছেন। এই ছিল ফুলগাজীর বাঁধভাঙা থেকে আমার সর্বশেষ অবস্থা। দর্শক, সহকর্মী আতিয়ার সজল যোগ দিয়েছিলেন ফেনী থেকে, জানাচ্ছিলেন গত 2 দিনের টানা বৃষ্টিতে সেখানে জলাবদ্ধতার কি অবস্থা। এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও পটুয়াখালীর নিচু এলাকায় জলাবদ্ধতা নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। বাংলার সময় আরো থাকছে। সিলেটের জাফলংয়ে নদীতে ডুবে মৃত অন্তর ও সোহাগের বাড়িতে এখন শুধুই কান্না। গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ভাই বোন সহ 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 4 জন।
পুলিশ জানায় সকাল 11টার দিকে গোপালগঞ্জে কাশিয়ানীতে ঢাকা থেকে খুলনাগামী একটি বাসের সঙ্গে ঢাকামুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের 7 যাত্রী মারা যান। তাৎক্ষণিকভাবে আহত 4 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহতদের অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা প্রশাসক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দেশে প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনার সংখ্যা, আর এজন্য গাড়ির রেজিস্ট্রেশন দেওয়ার সঙ্গে আনুপাতিক হারে দক্ষ গাড়ি চালক তৈরি না হওয়াকে দোষছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে পরিবহন মালিকরা বলছেন ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও বিআরটি এর অব্যবস্থাপনার কারণে অদক্ষ চালকদের দিয়ে কাজ করতে হচ্ছে তাদের। সামিউল মুইদের প্রতিবেদন। বাড়ছে দুর্ঘটনা, প্রতিদিনই হারিয়ে যাচ্ছে কারো না কারো প্রাণ, আর ঈদ এলেই এই দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায় স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। পুলিশের তথ্য মতে দেশে প্রতিদিন গড়ে প্রায় 10 জন সড়ক দুর্ঘটনায় নিহত কিংবা আহত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন মৃত্যুর এই মিছিল সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতে। বিশেষ করে পরিবারের কর্মক্ষম মানুষটি দুর্ঘটনায় আহত কিংবা নিহত হওয়ায় দীর্ঘমেয়াদে প্রভাব ফেলছে সমাজ ব্যবস্থায়। মারা যায় যারা এবং যারা পঙ্গু হয়, এটা সার্ভেতে দেখা যায় যে 80%-এর উপরে তারা হচ্ছে মেল এবং তারা হচ্ছে কর্মজীবী এবং তারা হচ্ছে গরিব। পরিবহন মালিকদের মতে সচেতনতার পাশাপাশি দক্ষ গাড়ি চালক সৃষ্টির জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক কাঠামো। তবে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে যে হারে গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে সে প্রয়োজনের তুলনায় দক্ষ চালক তৈরি করা হচ্ছে না, যার ফলে বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। গাড়ি একটা রেজিস্ট্রেশন দিলেই ড্রাইভার দরকার, এবং আপনি যদি অ্যানালাইসিস করে সরলীকরণ করে সমীকরণে দেখেন অলরেডি আছে 8 লক্ষ ঘাটতি, তা আমি গাড়ি রেজিস্ট্রেশন দিই কিভাবে? বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্ঘটনায় কে মারা যাচ্ছে? পথচারী। পরবর্তীতে এটা আসে হচ্ছিল কি মুখোমুখি সংঘর্ষ, পশ্চাদের সংঘর্ষ, একা একা উল্টিয়ে যাওয়া। এয়ার কন্ডিশন বা লাক্সারি কোচে দিব, তার যাচাই বাছাই করে ড্রাইভারের তার লাইসেন্স দেখে, তার ক্যারিয়ার দেখে এগুলো সিলেকশন দেওয়া। বলা আছে যে তুমি 30 ফিটের ঊর্ধ্বে হবে না, একটা মালিক তখন দেখা গেছে 31 ফুট বানাইছে, আরো একটা সিট বসিয়ে দিয়েছে, তাহলে ওটা মানলো না। বিশ্বব্যাংকের তথ্য মতে বাংলাদেশে প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় 30 জন নিহত হয়। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতিদিন বাংলাদেশে গড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা 50। সামিউল মুইদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া অন্তরের লাশ দাফন করা হয়েছে। এর আগে মরদেহ শেষবারের মতো দেখতে অন্তরের রাজধানীর বাসায় ভিড় জমায় এলাকাবাসী। এদিকে দুপুরে জাফলং থেকে উদ্ধার হওয়া নিখোঁজ অপর ছাত্র সোহাগ ঘোষ সবুজের লাশ ঢাকায় নিজ বাড়িতে নিয়ে আসা হচ্ছে। 4টা বাচ্চাই ফেরত আসছে, 2টা বাচ্চা ফেরত আসে নাই। একটা ভাই আমার ভাই একটা, আরেকটা আমাদের পাশের বাসায় একই ক্লাসে পড়ে, দুজন একই ক্লাসে পড়ে, দুজনই আসতে পারে নাই। পরিবারের ছোট ভাইকে হারানোর বেদনা এভাবেই তাড়া করছে বোন নাসিমাকে। কথা বলতে বলতেই থেমে থেমে কেঁদে উঠছেন তিনি। আল্লাহ তো আমাদের দেয় নাই, আমরা কি বলবো, আল্লাহ তো আমাদের দিবে না। এই জন্যই তো 4 জন ফেরত আসে, 2 জন ফেরত আসে নাই আমাদের। সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরে আসা অন্তরের জন্য হাহাকার ছিল স্বজন সহ পাড়া প্রতিবেশী সবার। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন এহসানুল্লাহ অন্তর। 5 ভাই বোনদের মধ্যে তার অবস্থান ছিল চতুর্থ। ভালো শিক্ষার্থী হিসেবে সুনামও ছিল তার, তাই এই সদস্যকে ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিল পরিবার। ওর উপরেই ডিপেন্ডেন্ট ছিল যে ও একটা কিছু করবে, কারণ ওর প্রতি সবারই একটা আস্থা ছিল যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। পূর্বে স্বপ্ন ছিল সায়েন্স নিয়ে, তো ওকে পড়াশোনা করানো হয়েছে যে ও যেমন ভবিষ্যতে চিকিৎসক হতে পারে। এদিকে বুধবার জাফলংয়ের পিয়াইং নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া অপর কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পরে সোহাগের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। একজনে বললো যে লাশ এদিকে একটা লাশ যেতে দেখছি, তো ওইখানে সারারে নিয়ে আমরা সবাই নিয়ে ওইখানে গেলাম, গিয়ে দেখে আমার বাতিজা এইভাবে পড়ে রয়েছে। দুপুর 1টার দিকে জাফলং থেকে 7 কিলোমিটার দূরে নাইন্দার হাওর এলাকায় স্থানীয়রা সোহাগ ঘোষের লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। যেখানে ডুবেছিল বাচ্চাটা সেখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে তার আত্মীয় স্বজন এবং আমাদের ফায়ারম্যান যারা ছিল তারা টহলে ছিল, তাদেরকে আমি ফোন করে বলে দেওয়ার পর তারা সাথে সাথে ওখানে চলে যায় এবং ওখান থেকে গিয়ে রেস্কিউ করে নিয়ে আসে। নিখোঁজ হওয়ার চতুর্থ দিনে প্রায় 14 ঘন্টার ব্যবধানে উদ্ধার করা হলো 2 জনের মরদেহ। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
টানা বর্ষণের পাশাপাশি জোয়ারের পানি ঢুকে চট্টগ্রাম ও পটুয়াখালীর নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, সংকট দেখা দিয়েছে যানবাহনের। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃষ্টির পানি জমে বন্দরনগরী চট্টগ্রামে নেমে এসেছে স্থবিরতা। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্কুল, কলেজ এমনকি আবাসিক এলাকায় পানি ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। এমনকি রান্নাঘরে পানি ঢোকায় খাবারের ব্যবস্থা করতেও হিমশিম খাচ্ছে মানুষ। দীর্ঘদিন যাবত আজকে পানির ভোগান্তির মধ্যে আছি। অল্প বৃষ্টি হলে আমরা চারপাশে আমরা পানিবন্দী হয়ে যাই। এটা সব জোয়ার, তারপরে ঢলের পানি তো একসাথে হয়ে গেছে। নিচতলা তো কেউ বসবাস করতে পারতেছে না। ঘর থেকে বাড়িতে পারতেছি না, বৃষ্টির পানিতে, জোয়ারের পানিতে। চতুর্দিকে দেখেন না, এখন আমরা অফিসে যেতে পারতেছি না। এদিকে দীর্ঘদিন যাবৎ সামান্য বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনকে কার্যকর ভূমিকা নেওয়ার দাবি স্থানীয়দের। পানির সমস্যা তো আজকে 8-10 বছর যাবত আমরা তো সিরিয়াস অবস্থায় আছি। এখানে এমন এক পরিস্থিতি যে কর্তৃপক্ষ কোন রকমের নজর দিচ্ছে না। রাস্তা উঁচু না করে যদি খাল খননটা যদি ইয়ে করতো, কন্টিনিউ করতো, আমার ধারণা সবচেয়ে পানিটা আরো এরকম হতো না। পয় নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় ভারী বর্ষণের কারণে পানি জমে গেছে নোয়াখালীর অধিকাংশ রাস্তাঘাটে। যানবাহনের সংকট দেখা দেয় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে যাত্রীদের। এখানে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়, রিক্সার দাম বেড়ে যায়। ড্রেনেজ সিস্টেম চালু করছে গত 2 বছর আগে, সেটারও কোনো কার্যকারিতা নাই। ছাত্রীরা স্কুলে যেতে পারে না, বাচ্চারা হাঁটতে পারে না, অনেক দুর্দশা, কিন্তু কর্তৃপক্ষের কোনো দৃষ্টি নাই এদিকে। এদিকে পটুয়াখালীতেও কয়েকদিনের টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। এছাড়া বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে জোয়ারের পানি ঢুকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে জলাবদ্ধতার কারণে লোকজন ঘর থেকে বের হতে পারছে না। বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শনিবার সকাল থেকে 9টা পর্যন্ত 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাজাহান, সময় সংবাদ। এদিকে টানা বর্ষণে শরীয়তপুরে সৃষ্ট জলাবদ্ধতার সাথে নদ নদীর পানি বেড়ে গিয়ে বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। জেলার নড়িয়া, ভেদরগঞ্জ, জাজিরা, ডামুড্ডা, গোসাইঘাট ও সদর উপজেলায় টানা 3 দিনের ভারী বৃষ্টিপাতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। বন্যা কবলিত বাড়িঘর হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। এই বন্যার কারণে আমরা কোনো খাওয়া দাওয়া ঠিক মতো খাইতে পারি না, রান্না বান্না করতে পারি না, লার্জ মার্কি কিছু নাই, বিদ্যা উড়ে সব গেছে। আমরা এই কারণে খুব অসহায় আছি। বন্যার কারণে ঘরে থাকতে পারতেছি না, স্কুলে যাওয়া আসা করতে পারি না, চারিদিকে পানি। প্রত্যেকটা বাড়িতে পানি, উঠানে পানি, ঘরের পাড়াতনে পানি। আমাদের বাজারে অনেক পানি, কিন্তু আমরা খুব অসহায় আছি। এখন আমরা দোকানপাট খুলতে পারি না। বাড়িঘর তলায় গেছে, রাস্তাঘাট তলায় গেছে, গরুর সে খাবার নাইকা, নিজেদের খাবার নাইকা, খুব অসহায় আছি। বান্দরবানের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গত কয়েকদিনের টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়। এদিকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয় গ্রহণের জন্য 5টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আজ দুপুরেও জেলার লামা উপজেলার মধুচিরি এলাকায় পাহাড় ধসে একটি ঘর বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ শুরুই প্রধান চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন। দুপুরে কক্সবাজারের সমুদ্র সৈকতের একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। এ সময় নাগরিক সমস্যা সহ সব সংকট মোকাবেলায় সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান আজম নাসির। একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব এবং ময়লা দুর্গন্ধ আবর্জনা মুক্ত একটি শহর আমি উপহার দিব নগরবাসীকে। আমি গ্রিন অ্যান্ড ক্লিন সিটি একটা উপহার দিব ইনশাআল্লাহ। সিটি কর্পোরেশন যে প্রশাসন, এটাই ঢেলে সাজাতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে। আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করার চেষ্টা করব। এলাকার যারা সমাজপতি আছেন তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি যুবক ওয়াসিমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আমতলী গ্রামে চলছে শোকের মাতম। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে।
শুক্রবার সকালে পরিবারের সদস্যরা এই খবর জানার পর স্বজনদের আহাজারি থামছেই না। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ছবি, উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। পরিবারের সচ্ছল জীবনের আশায় ধার দেনা করে চলতি বছরের 10 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের মোহাম্মদ ওয়াসিম পাড়ি জমান দক্ষিণ আফ্রিকায়। সেখানে আপন বড় ভাই জসিমের ডিপার্টমেন্ট স্টোরে কাজ করতেন। গত বৃহস্পতিবার রাতে জসিম ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব ছোট ভাই ওয়াসিমকে বুঝিয়ে দিয়ে জরুরি কাজে বের হন। কিছুক্ষণ পর এসে দেখেন ছোট ভাইয়ের নিথর দেহ পড়ে আছে। দোকানের একমাত্র কর্মচারী সেও পালিয়ে যায়। পরে জসিমের বন্ধু নাসরুল বিষয়টি শুক্রবার সকালে পরিবারের সদস্যদের জানায়। এ ঘটনা জানার পর থেকে ওয়াসিমের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। আমার ছেলে গেছে 8-7 মাস হয়েছে। আমি সব টাকা ধার করে আনছি, সব টাকা জমি জামা সব বিক্রি করে আনছি। আমি লেনে সব টাকা আনছি, আমার ছেলেকে 1 টাকাও পাঠাইতে নাই। আমার ছেলের বিচার চাই, বাইরে যত দাদি সম্ভব আমাদের কাছে পিঠে ফিরাই না দেয়। এর পাশে চাই আমার ছেলে লাভ চাই। আমার বহুটা ক্ষতিগ্রস্ত, আমি আমার পথের ভিখারি, আমার কিছু বলতে কিছু নাই। বিদেশের মাটিতে নিজ এলাকার সন্তান এবং বাল্যবন্ধুর মৃত্যুর এমন খবর শুনে গ্রামবাসীর মধ্যেও শোকের ছায়া নেমে আসে। ওয়াসিম অনেক ভালো ছেলে ছিল, সবার সাথে মিশা চলতো, এক কর্মচারী, একসাথে থাকে, একসাথে খাওয়া দাওয়া করে। আর ওর মাধ্যমে একটা ঘটনা ঘটলো, এটা আমি সরকারের কাছে বিচার চাই। ওয়াসিম আজকে মারা গেল, এই যে একটা দুর্ঘটনা, সবাই আফসোস করতেছে যে এমন একটা ছেলে কিভাবে মারা গেল। এদিকে নিহত ওয়াসিমের চাচাতো ভাই দেশের মাটিতে লাশ যেন দ্রুত ফিরিয়ে আনা হয় সেজন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। ওই টাকা পয়সার লোভে ওর দোকানের কর্মচারী ওকে নৃশংসভাবে গলা জব করে এবং ছুরিকাঘাত করে ওকে হত্যা করে টাকা পয়সা লুটে নিয়ে যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমার ভাইয়ের লাশটা যত দ্রুত সম্ভব আমাদের কাছে ফিরিয়ে দেখ। পরিবারের 2 ভাই এবং 3 বোনের মধ্যে ওয়াসিম ছিলেন তৃতীয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রংপুরে নার্সিং কলেজে 3 শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদকারীদের বদলির ঘটনায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে 48 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের বদলির আদেশ প্রত্যাহার ও দুর্নীতির দায়ে অভিযুক্ত শিক্ষকদের অপসারণের দাবি জানিয়েছেন তারা। বন্ধের পর আজ কলেজে এসে শিক্ষার্থীরা বদলির খবর জানতে পারে। এ খবর জানার পরপরই শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করে। অনেকদিন ধরেই রংপুর নার্সিং কলেজের 3 শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে ক্যাম্পাসে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষ 6 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করে। আমরা যাদের অপসারণ চাইছিলাম 3 শিক্ষিকা, যেমন ডিজিয়া, রেহিনা এবং খালেদা বানু, এদের অপসারণ চাইছি, বাট ফিরে এসে দেখি এদের তো অপসারণ হয়নি, প্লাস যারা আমাদের নিরপরাধ শিক্ষক ছিল তাদেরকে অপসারণ করা হয়েছে। আমরা এই বদলিগুলো মানি না, কারণ আমরা যাদের জন্য আমরা করতেছি, যেই বিচারটার জন্য আমরা আন্দোলন করতেছি সেই বিচারটা হচ্ছে না। আমি অধ্যক্ষ হিসাবে এখন আমি আজকে যে সিচুয়েশন, এটা আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাই দেব এবং আমি ডাইরেক্টর স্যারের কাছে এখন যাব, প্রিন্সিপাল স্যারকেও জানাবো। বগুড়ায় ব্যবসায়ী মোজাম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের গাবতলী, শাহজাহানপুর সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে 7 জনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে তারা। গত 13 জুলাই রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ব্যবসায়ী মোজাম। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাকতলী থানায় একটি মামলা দায়ের করেন। মৌলভীবাজারে বিপুল পরিমাণ পেট্রোল বোমা, ককটেল, বিদেশি রিভলভার ও জিহাদি বইসহ নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শহরের সরকার বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নাশকতাকারীরা। তবে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন 2 জনকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ওই এলাকায় অভিযান চালিয়ে 10টি পেট্রোল বোমা, 20টি ককটেল, 1টি বিদেশি রিভলভার, 2টি মোবাইল সেট সহ বেশ কিছু জিহাদি বই উদ্ধার করে পুলিশ। শেরপুরের সোহাগপুরে গণহত্যা দিবস আজ। 1971 সালের এই দিনে সকালে জেলার নলিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে 185 জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে পাক হানাদার ও তাদের দোসররা।
সেদিন বিধবা হয়েছিলেন অনেক নারী, যাদের অনেকে এখনো দুঃসহ যন্ত্রণা নিয়ে বিধবা পল্লীতে মানবেতর জীবনযাপন করছেন। তবে জেলা প্রশাসক জানান, সোহাগপুরে অবকাঠামোগত উন্নয়ন এবং বিধবা পল্লীর বাসিন্দাদের পুনর্বাসনের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। হোসেন আলী তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। 1971 সালের 25 জুলাই ভোরে প্রতিদিনের মতো মাঠে কাজ করতে যান শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের লোকজন। কিছুক্ষণ পর কিছু বুঝে ওঠার আগেই পাক হানাদাররা স্থানীয় রাজাকার আলবদরদের সহায়তায় গ্রামবাসীর উপর হামলা চালিয়ে 185 জন মানুষকে গুলি করে হত্যা করে। সেদিন বিধবা হয়েছিলেন অনেক নারী, যাদের অনেকে এখনও সেই দুঃসহ যন্ত্রণা নিয়ে সোহাগপুরের বিধবা পল্লীতে মানবেতর জীবনযাপন করছেন। আমার স্বর্ণ হয়ে 7 জন বাইকেরা গুলি করে একটা ব্যক্তি গুলি করে মেরে হারলো। আঙ্গুরে খুব কষ্ট দিচ্ছে, আমরা কিছু পাইছি না। মাঠে বাড়ি কাম করে খাইছি, আমি 5 জন বললাম আমি কত কষ্ট করে মানুষ করছি। আমার স্বামী গেল মাইরে হারলো, বাইরে মাইরে হারলো, কষ্ট করতেছি, বহুত কষ্ট করলাম। আমরা তুমি দুনিয়াতে মনে করো থাকা থেকে না থাই ভালো আছি। দুনিয়াতে থাকতে যদি আমরা সরকার আঙ্গুরে কয়ে হারে যেন খাতা দিল না, তখন আর কি করুন যায়। এদিকে বারবার প্রতিশ্রুতি দেয়া হলেও সোহাগপুরের বেহাল রাস্তাঘাট সংস্কার এবং স্মৃতিসৌধ নির্মাণ না হওয়ায় হতাশ এখানকার বাসিন্দারা। রাস্তাটুকু স্মৃতিসৌধ যাওয়া পর্যন্ত যে মেরামত করবার জন্য আজ পর্যন্ত নাই। যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাদের স্মৃতিতে আমরা ধরে রাখতে পারি। আমাদের এই যে স্মৃতি ফলকটা যাতে আমরা স্মৃতিস্তম্ভ করে দেয়। অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিধবা পল্লীর বাসিন্দাদের পুনর্বাসনের জন্য দীর্ঘ 44 বছর ধরে দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। সোহাগপুরের যে অবস্থা, অসহায় অবস্থা, এখানে একটা যদি উন্নয়নের কাজ করা হতো তাহলে এগুলো বাঁচত। এ পর্যন্ত কিছুই হয়নি। অবশ্য জেলা প্রশাসক জানালেন, সোহাগপুরে অবকাঠামোগত উন্নয়ন এবং বিধবা পল্লীর বাসিন্দাদের পুনর্বাসনের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে 5 জনকে আমরা ভাতার আওতায় এনেছি, আর বাকিগুলো ওনারা নির্ধারিত সময় আবেদন করেননি দেখে তবুও আমরা এটা প্রক্রিয়াধীন রেখেছি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে ওনাদেরকেও নিয়ে আসব। শেরপুরের সোহাগপুর গণহত্যায় 57 জন নারী বিধবা হয়েছিলেন, তাদের মধ্যে বর্তমানে জীবিত আছেন 32 জন। হারুনুর রশিদ, সময় সংবাদ, শেরপুর। পাবনার 3 উপজেলায় শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। প্রথম পর্যায়ে পাবনা সদর, আটঘরিয়া ও ফরিদপুর উপজেলায় হালনাগাদের কাজ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। এরপর আগামী 11 আগস্ট থেকে শুরু হবে ভোটারদের ছবি তোলার কাজ। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী এই 3 উপজেলায় 362 জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মাদারীপুরের ভুরঘাটা শশীকর সড়ক, ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় 2 বছর আগে লোকাল বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস ও মিনি বাস মালিক সমিতি। ফলে মারাত্মক ঝুঁকি নিয়ে মাহিন্দ্র, ইজি বাইক ও টেম্পুতে যাতায়াত করছে এলাকাবাসী। অবশ্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, দ্রুত সড়কটির মেরামত কাজ সম্পন্ন হবে। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা শশীকর সড়কের দূরত্ব 12 কিলোমিটার। ভুরঘাটা থেকে পিড়াবাড়ি পর্যন্ত এই সড়কটি অসংখ্য খানাখন্দকে ভরে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, একটু বৃষ্টিতেই দেখা যায় জলাবদ্ধতা। এই সড়ক দিয়েই অসুস্থ রোগীকে কালকিনি উপজেলা ও জেলা সদরের হাসপাতালে যেতে হয়। গত 4 বছর ধরে মেরামত কাজ শেষ না হওয়ায় মারাত্মক ঝুঁকি নিয়েই স্থানীয়রা চলাচল করছে, ফলে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তাটা 3-4 বছর ধরে এখানে এরকম ভাঙাচুরা চলতেছে, কোনো বাস লাগে বাস চলতো, বাস কোনো কিছু চলতেছে না। এই রাস্তায় রুগী লইয়া যাইতে হইলে অনেক সময় অটোতে জাকি দেয়, ই করে, খুব কষ্ট হইতেছে। অনেক সময় দুর্ঘটনার শিকার হই আমরা, ঠিক আছে। এই জন্য এই রাস্তাটা জরুরি ভিত্তিতে সমান করা দরকার। অনেক গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যেতেছে, এটা আমরা সরকার কাছে আবেদন করি যে আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি সংস্কার করা হোক। সড়কটির এই করুণ অবস্থায় 2 বছর আগে লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস ও মিনিবাস মালিক সমিতি। গাড়ি চলাচল অনুপযোগী হওয়ায় আমরা দুর্ঘটনা থেকে মুক্ত থাকার জন্য গাড়ি চলাচল বন্ধ রেখেছি। তো যদি রাস্তা কমপ্লিট হয়ে যায় আমরা ইনশাআল্লাহ গাড়ি চালাবো। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, ইতোমধ্যেই টেন্ডার পাস হয়েছে, খুব শিগগিরই সড়কটির মেরামত কাজ শেষ হবে। 2টো প্যাকেজেরই কাজ জুন 2015-র ভিতরে সম্পন্ন করব বলে আমাদের টার্গেট ছিল,
কিন্তু আমরা আবহাওয়া খারাপের কারণে এই দুটো প্যাকেজের কাজই আমরা সমাপ্ত করতে পারি নাই এবং আমরা আশা করছি যে আগামী 2 মাসের ভিতরে আমরা দুটো কাজই সম্পন্ন করব। কালকিনি উপজেলার ডাসার, কাজীবাকাই, গোপালপুর ও নবগ্রাম ইউনিয়ন সহ পাশের গোপালগঞ্জের প্রায় 5 থেকে 7 হাজার মানুষ মাহেন্দ্র ইজিবাইক ও টেম্পুতে প্রতিদিনই এই সড়ক দিয়ে যাতায়াত করেন। সময় সংবাদ, মাদারীপুর। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা প্রথম সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকালে ইকুরিয়া হাসানাবাদ এলাকায় ঢাকা মাওয়া মহাসড়কে ঘণ্টাব্যাপী পরিবহন মালিক শ্রমিক পরিষদের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেন। পরে বুড়িগঙ্গা সেতুর ওপর দফায় দফায় বিক্ষোভ করেন তারা। এ সময় সেতুর ওপর যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। নাটোরের কানাইখালী থেকে ঢাকা বাস স্ট্যান্ডের সব কাউন্টার সরিয়ে কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবহন ব্যবসায়ীরা। দুপুরে শহরের কানাইখালীতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে বাস মিনি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। এ সময় বক্তারা প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। আগামী 31শে জুলাইয়ের মধ্যে ঢাকা নাটোর পরিবহনের সব কাউন্টার সরিয়ে হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে নেওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। বগুড়ায় আন্তর্জাতিক মানের স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে শহরের সাতমাথা এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ সমিতি। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বক্তারা অবিলম্বে বগুড়াতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। বাংলা সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কুমিল্লায় বিদেশ থেকে প্রতারিত হয়ে ফিরে আসা যুবককে ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যা। ফেসবুকে ছবি প্রকাশ করে উধাও দালাল চক্র। স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ছাত্রলীগের আগামী নেতৃত্ব নির্বাচনের নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের 28তম সম্মেলনের উদ্বোধন। ভারী বর্ষণে ডুবে গেছে ফেনী শহরের বেশিরভাগ এলাকা। বাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও মাছের ঘের পানির নিচে। চট্টগ্রাম সহ দেশের কয়েকটি স্থানের নিম্নাঞ্চল প্লাবিত। আজও গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস মাইক্রোবাস সংঘর্ষে ভাই বোন সহ নিহত 7। সড়ক দুর্ঘটনার জন্য দক্ষ গাড়ি চালকের অভাবই দায়ী বলছেন বিশেষজ্ঞরা। এবং ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করলেন সিইসি। 3 ধাপে দেশের 514টি উপজেলায় 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নিবন্ধন। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।